আজ তোমাদের শোনাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কলকাতার নতুনদা। সেদিন কনকনে শীতের সন্ধ্যা। আগের দিন খুব এক পশলা বৃষ্টিপাত হওয়ায় শীতটা যেন ছুঁচের মতো গায়ে বিঁধছিল। আকাশে পূর্ণচন্দ্র, চারিদিক যেন জ্যোৎস্নায় ভেসে যাচ্ছে। হঠাৎ ইন্দ্র এসে হাজির, বলল, রাতে থিয়েটার হবে, যাবি? থিয়েটারের নামে একেবারে লাফিয়ে উঠলাম। ইন্দ্র বলল, তবে কাপড় পরে শিগগির আমাদের বাড়ি আয়। 5 মিনিটের মধ্যে একখানা র্যাপার টেনে নিয়ে ছুটে বের হলাম। সেখানে যেতে হলে ট্রেনে যেতে হয়। ভাবলাম ওদের বাড়ির গাড়ি করে স্টেশনে যেতে হবে, তাই তাড়াতাড়ি। ইন্দ্র বলল, তা নয়, আমরা ডিঙিতে যাব। আমি নিরুৎসাহ হয়ে পড়লাম, কারণ গঙ্গার উজান ঠেলে যেতে হলে বহু বিলম্ব হওয়াই সম্ভব। হয়তো বা সময়ে উপস্থিত হতেও পারা যাবে না। ইন্দ্র বলল, ভয় নেই রে, জোর হাওয়া আছে, দেরি হবে না। আমার নতুনদা কলকাতা থেকে এসেছেন, তিনি গঙ্গা দিয়েই যেতে চান। যাক, দাঁড় বেঁধে পাল খাটিয়ে ঠিক হয়ে বসে আছি। অনেক বিলম্বে ইন্দ্রের নতুনদা ঘাটে পৌঁছলেন। চাঁদের আলোয় তাকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেলাম। কলকাতার বাবু, অর্থাৎ ভয়ঙ্কর বাবু। সিল্কের মোজা, চকচকে পাম্পশু, আগাগোড়া ওভারকোটে মোড়া, গলায় গলাবন্ধ, হাতে দস্তানা, মাথায় টুপি। পশ্চিমের শীতের বিরুদ্ধে তার সতর্কতার অন্ত নেই। আমাদের সাধের ডিঙিটাকে তিনি অত্যন্ত যাচ্ছে তাই বলে কঠোর মত প্রকাশ করে ইন্দ্রর কাঁধে ভর দিয়ে আমার হাত ধরে অনেক কষ্টে, অনেক সাবধানে নৌকোর মাঝখানে বেশ জাকিয়ে বসলেন। তোর নাম কি রে? ভয়ে ভয়ে বললাম, শ্রীকান্ত। তিনি দাঁত খিচিয়ে বললেন, আবার শ্রীকান্ত? শুধু কান্ত? নে তামাক সাজ। ইন্দ্র, হুকোকলকে রাখলি কোথায়? ছোড়াটাকে দে তো, তামাক সাজুক। ওরে বাবা, মানুষ চাকরকেও তো এমন বিকট ভঙ্গি করে আদেশ করে না। ইন্দ্র অপ্রতিভ হয়ে বলল, শ্রীকান্ত, তুই এসে একটু হাল ধর, আমি তামাক সাজছি। আমি তার জবাব না দিয়ে তামাক সাজতে লেগে গেলাম। কারণ তিনি ইন্দ্রর মাস্তুতো ভাই, কলকাতার অধিবাসী এবং সম্প্রতি এলে পাশ করেছেন। কিন্তু মনটা আমার বিগড়ে গেল। তামাক সেজে হুকো হাতে দিতে তিনি প্রসন্ন মুখে টানতে টানতে প্রশ্ন করলেন, তুই থাকিস কোথায় রে কান্তে? তোর গায়ে ওটা কালোপানা কী রে? র্যাপার? আহা হা, র্যাপারের কি শ্রী! তেলের গন্ধে ভূত পালায়। পেতে দে দেখি, বসি। আমি দিচ্ছি নতুনদা, আমার শীত করছে না, এই নাও বলে ইন্দ্র নিজের গায়ের আলোয়ানটা তাড়াতাড়ি ছুঁড়ে ফেলে দিল। তিনি সেটা জড়ো করে নিয়ে বেশ করে বসে সুখে তামাক টানতে লাগলেন। শীতের গঙ্গা অধিক প্রশস্ত নয়, 8 ঘন্টার মধ্যেই ডিঙি ওপারে গিয়ে ভিড়ল। কিন্তু সঙ্গে সঙ্গেই বাতাস গেল পড়ে। ইন্দ্র ব্যাকুল হয়ে বলল, নতুনদা, এ যে ভারী মুশকিল হলো, হাওয়া পড়ে গেল, আর তো পাল চলবে না। নতুনদা জবাব দিলেন, এই ছোড়াটাকে দে না, দাঁড় টানুক। কলকাতাবাসী নতুনদার অভিজ্ঞতায় ইন্দ্র ঈষৎ ম্লান হেসে বলল, দাঁড় কারুর সাধ্যি নেই নতুনদা, এ রেত ঠেলে উজান বয়ে যায়, আমাদের ফিরতে হবে। প্রস্তাব শুনে নতুনদা এক মুহূর্তেই একেবারে অগ্নিশর্মা হয়ে গেলেন। তবে আনলি কেন হতভাগা? যেমন করে হোক তোকে পৌঁছে দিতেই হবে। আমার থিয়েটারে হারমোনিয়াম বাজাতেই হবে, তারা বিশেষ করে ধরেছে। ইন্দ্র বলল, তাদের বাজাবার লোক আছে নতুনদা, তুমি না গেলেও আটকাবে না। না, আটকাবে না, এই মেরুর দেশের ছেলেরা বাজাবে হারমোনিয়াম। চল, যেমন করে পারিস নিয়ে চল। আমি আস্তে আস্তে বললাম, ইন্দ্র, গুণ টেনে নিয়ে গেলে হয় না? কথাটা শেষ হতে না হতেই আমি চমকে উঠলাম। তিনি এমনই দাঁত মুখ ভেঙচিয়ে উঠলেন যে সে মুখখানা আমি আজও মনে করতে পারি। বললেন, তবে যাও না, টানো না, জানোয়ারের মতো বসে থাকা হচ্ছে কেন শুনি? তারপরে একবার ইন্দ্র, একবার আমি গুণ টেনে এগোতে লাগলাম। কখনো বা উঁচু পাহাড়ের ওপর দিয়ে, কখনো বা নিচে নেমে, সময়ে সময়ে সেই বরফের মতো ঠান্ডা জল ঘেঁষে অত্যন্ত কষ্ট করে চলতে হলো। আবার তারই মাঝে মাঝে বাবুর তামাক সাজার জন্য নৌকো থামাতে হলো। অথচ বাবুটি ঠায় বসে রইলেন, এতটুকু সাহায্য করলেন না। ইন্দ্র একবার তাকে হালটা ধরতে বলায় জবাব দিলেন,
তিনি দস্তানা খুলে এই ঠান্ডায় নিউমোনিয়া বাঁধাতে পারবেন না। ইন্দ্র বলতে গেল, না খুলে, হ্যাঁ দামি দস্তানাটা মাটি করে ফেলি আর কি, নে যা করছিস কর। হ্যাঁ রে ইন্দ্র, এদিকে খোট্টা মোট্টাদের বস্তি টস্তি নেই, মুড়ি টুড়ি পাওয়া যায় না। ইন্দ্র বলল, সামনেই একটা বেশ বড় বস্তি নতুনদা, সব জিনিস পাওয়া যায়। তবে লাগা লাগা, ওরে ছোড়া, ওই টান না একটু জোরে, ভাত খাস নে। ইন্দ্র বল না তোর ওই ওটাকে একটু জোর করে টেনে নিয়ে চলুক। ইন্দ্র কিংবা আমি কেউই তার জবাব দিলাম না। যেমন চলছিল তেমনিভাবেই অনতিকাল পরেই একটা গ্রামে এসে উপস্থিত হলাম। এইখানে পাড়টা একটু ঢালু আর বিস্তৃত হয়ে জলে মিশেছিল। ডিঙি জোর করে ধাক্কা দিয়ে সংকীর্ণ জলে তুলে দিয়ে আমরা দুজনে হাঁপ ছেড়ে বাঁচলাম। বাবু বললেন, হাত পা একটু খেলানো চাই, নামা দরকার। অতএব ইন্দ্র তাকে কাঁধে করে নামিয়ে আনলো। তিনি জ্যোৎস্নার আলোকে গঙ্গার শুভ্র সৈকতে পদচারণা করতে লাগলেন। আমরা দুজনে তার খিদে মেটানোর জন্য গ্রামের ভিতরে গেলাম। যদিও বুঝেছিলাম এত রাত্রে এই দরিদ্র ছোট্ট পল্লীতে খাবার দাবার সংগ্রহ করা সহজ ব্যাপার নয়, তবু চেষ্টা না করেও তো নিস্তার ছিল না। অথচ তার একাকী থাকতেও ইচ্ছা নেই। সেই ইচ্ছা প্রকাশ করতেই ইন্দ্র তৎক্ষণাৎ, চলো না নতুনদা, একলা তোমার ভয় করবে, আমাদের সঙ্গে একটু বেরিয়ে আসবে, এখানে চোট্টন নেই, ডিঙি কেউ নেবে না। নতুনদা মুখখানা বিকৃত করে বললেন, ভাই আমরা দর্জি পাড়ার ছেলে, জমকে ভয় করি না তা জানিস, কিন্তু তা বলে ছোট লোকদের ডার্টি পাড়ার মধ্যেও আমরা যাইনি। বেটাদের গায়ের গন্ধ নাকে গেলেও আমাদের ব্যায়ামও হয়। অথচ তার মনোগত ইচ্ছা আমি তার পাহারায় থাকি আর তামাক সাজি। কিন্তু আমি তার ব্যবহারে মনে মনে এত বিরক্ত হয়েছিলাম যে ইন্দ্র আভাস দিতেও আমি কিছুতেই একাকী ওই লোকটির সংসর্গে থাকতে রাজি হলাম না। ইন্দ্রের সঙ্গেই প্রস্থান করলাম। দর্জিপাড়ার বাবু হাত তালি দিয়ে গান ধরে উঠলেন, ঠুন ঠুন পেয়ালা। আমরা অনেক দূর পর্যন্ত তার সেই মেয়েলি নাকি সুরে সঙ্গীত চর্চা শুনতে শুনতে গেলাম। ইন্দ্র নিজেও তার ভ্রাতার ব্যবহারে মনে মনে অতিশয় লজ্জিত আর ক্ষুব্ধ হয়েছিল। ধীরে ধীরে বলল, এরা কলকাতার লোক কি না, জল হাওয়া আমাদের মতো সহ্য করতে পারে না, বুঝলি শ্রীকান্ত। তারপর ইন্দ্র তার অসাধারণ বিদ্যাবুদ্ধির পরিচয় দিয়ে বোধ করি আমার শ্রদ্ধা আকর্ষণ করার জন্যই বলে চলল, তিনি অচিরেই বিএ পাশ করে ডেপুটি হবেন। কথা প্রসঙ্গে তাও বলল, যাই হোক এতদিন পরে এখন তিনি কোথাকার ডেপুটি কিংবা আদৌ সে কাজ পেয়েছেন কি না সে সংবাদ জানি না, কিন্তু মনে হয় যেন পেয়েছেন, না হলে বাঙালি ডেপুটির মাঝে মাঝেই এত সুখ্যাতি শুনতে পাই কি করে। এ অঞ্চলের পথঘাট দোকানপত্র সমস্তই ইন্দ্রর জানা ছিল। সে গিয়ে মুদির দোকানে উপস্থিত হলো, কিন্তু দোকান বন্ধ, আর দোকানদার শীতের ভয়ে দরজা জানলা রুদ্ধ করে গভীর নিদ্রায় মগ্ন। দিনের বেলা খেটে খুঁটে রাত্রিতে একবার চার পায়ে আশ্রয় করলে ঘরে আগুন না দিয়ে শুধুমাত্র চেঁচামেচি আর দোড়নাড়ানি করে জাগিয়ে দেব, এমন প্রতিজ্ঞা স্বয়ং সত্যবাদী অর্জুন জয়দ্রথ বধের পরিবর্তে যদি করে বসতেন, তবে তাকেও মিথ্যা প্রতিজ্ঞা পাপে দগ্ধ হয়ে মরতে হতো, তা শপথ করেই বলতে পারা যায়। যাই হোক, উভয়ই বাইরে দাঁড়িয়ে তারস্বরে চিৎকার করে যত প্রকার ফন্দি মানুষের মাথায় আসতে পারে তার সবগুলো একে একে চেষ্টা করে আধ ঘন্টা পরে ফাঁকা হাতেই ফিরে এলাম। কিন্তু ঘাট যে জনশূন্য, জ্যোৎস্নালোকে যতদূর দৃষ্টি যায় ততদূরই যে শূন্য, দর্জিপাড়ার চিহ্নমাত্র কোথাও নেই। ডিঙি যেমন ছিল তেমনই আছে, ইনি গেলেন কোথায়? দুজনে প্রাণপণে চিৎকার করলাম, নতুনদা, 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 নতুনদা। কিন্তু কোথায় কে? এ অঞ্চলে মাঝে মাঝে শীতকালে বাঘের জনশ্রুতিও শোনা যেত। সহসা ইন্দ্র সেই কথাই বলে বসল, বাঘে নিলে না তোরে শ্রীকান্ত? সে কি কথা? দুজনের সহসা চোখেও পড়ল কিছু দূরে বালির উপর কি একটা বস্তু চাঁদের আলোয় চকচক করছে। কাছে গিয়ে দেখি তারই সে বহুমূল্য পামসুর এক পাটি। ইন্দ্র সেই ভিজে বালির উপরেই একেবারে শুয়ে পড়ল। শ্রীকান্ত রে, আমার
মাসিমাও এসেছেন যে, আমি আর বাড়ি ফিরে যাব না। তখন ধীরে ধীরে সমস্ত বিষয়টাই পরিস্ফুট হয়ে উঠতে লাগলো। আমরা যখন মুদির দোকানে দাঁড়িয়ে তাকে জাগ্রত করার ব্যর্থ প্রয়াস পাচ্ছিলাম, তখন এই দুঃখের কুকুরগুলোর যে সমবেত আর্তচিৎকারে আমাদেরকে এই দুর্ঘটনার সংবাদটাই জানাবার ব্যর্থ প্রয়াস করছিল, তা জলের মতো চোখে পড়ল। সংশয় মাত্র রইল না যে নেকড়েগুলো তাকে টেনে নিয়ে গিয়ে ভোজন করছে। তার আশেপাশে দাঁড়িয়ে সেগুলো এখনও চেঁচিয়ে মরছে। অকস্মাৎ ইন্দ্র সোজা হয়ে দাঁড়িয়ে বলল, আমি যাব। আমি সভয়ে তার হাত চেপে ধরলাম। পাগল হয়েছ ভাই? ইন্দ্র তার জবাব দিল না। ডিঙিতে ফিরে গিয়ে লগিটা তুলে নিয়ে কাঁধে ফেললো। একটা বড় ছুরি পকেট থেকে বের করে বাঁ হাতে নিয়ে বলল, তুই থাক শ্রীকান্ত, আমি না এলে ফিরে গিয়ে বাড়িতে খবর দিস, আমি চললুম। আমিও যা হোক হাতে ধরে অনুসরণ করতে উদ্যত হলাম। এইবার ইন্দ্র মুখ ফিরিয়ে আমার একটা হাত ধরে ফেলল। বলল, তুই খেপেছিস শ্রীকান্ত? তোর দোষ কি? তুই কেন যাবি? তার কণ্ঠস্বর শুনে এক মুহূর্তে আমার চোখে জল এসে পড়ল। কোনো মতে গোপন করে বললাম, তোমারই বা দোষ কি ইন্দ্র? তুমিই বা কেন যাবে? আমার দোষ নেই ভাই, আমিও নতুনদাকে আনতে চাইনি, কিন্তু একলা ফিরে যেতেও পারবো না, আমাকে যেতেই হবে। কিন্তু আমারও যাওয়া চাই। অতএব বাঁশটা সংগ্রহ করে নিয়ে দাঁড়ালাম। বাকবিতণ্ডা না করে উভয়ই ধীরে ধীরে অগ্রসর হলাম। ইন্দ্র বলল, বালির উপরে দৌড়ানো যায় না, খবরদার সে চেষ্টা করিস নে, জলে গিয়ে পড়বি। অনেক দূরে জলের ধার ঘেঁষে দাঁড়িয়ে 5-7টা কুকুর চিৎকার করছে। যতদূর দেখা গেল এক পাল কুকুর ছাড়া বাঘ তো দূরের কথা, একটা শেয়ালও নেই। সন্তর্পণে আরও কতটা অগ্রসর হতেই মনে হলো তারা কি একটা কালোপানা বস্তু জলে ফেলে পাহারা দিয়ে আছে। ইন্দ্র চিৎকার করে ডাকলো, নতুনদা, নতুনদা। নতুনদা এক গলা জলে দাঁড়িয়ে বলে উঠলেন, এই যে আমি। দুজনে প্রাণপণে ছুটে গেলাম। কুকুরগুলো সরে দাঁড়ালো এবং ইন্দ্র ঝাঁপিয়ে পড়ে আকণ্ঠ নিমজ্জিত মূর্ছিত প্রায় তার দর্জিপাড়ার মাস্তুতো ভাইকে টেনে তীরে তুলল। তখনও তার পায়ে একটা বহুমূল্য পামশু, গায়ে ওভারকোট, হাতে দস্তানা, গলায় গলাবন্ধ এবং মাথায় টুপি, ভিজে ফুলে ঢোল হয়ে উঠেছে। আমরা গেলে সেই যে তিনি হাততালি দিয়ে ঠুন ঠুন পেয়ালা ধরেছিলেন, খুব সম্ভব সেই সঙ্গীত চর্চাতেই আকৃষ্ট হয়ে গ্রামের কুকুরগুলো দল বেঁধে উপস্থিত হয়েছিল এবং এই গীত আর অদৃশ্যপূর্ব পোশাকের ছটায় বিভ্রান্ত হয়ে এই মহামান্য ব্যক্তিটিকে তাড়া করেছিল। এতটা এসেও আত্মরক্ষার কোনো উপায় খুঁজে না পেয়ে অবশেষে তিনি জলে ঝাঁপ দিয়ে পড়েছিলেন এবং এই দুর্দান্ত শীতের রাতে তুষার ঠান্ডা জলে আকণ্ঠ মগ্ন থেকে এই আধ ঘন্টা ধরে পূর্বকৃত পাপের প্রায়শ্চিত্ত করছিলেন। যাই হোক, বাবু ডাঙায় উঠেই প্রথম কথা বললেন, আমার এক পাটি পামশু সেটা ওখানে পড়ে আছে। সংবাদ দিতেই তিনি সমস্ত দুঃখ কষ্ট বিস্মৃত হয়ে তা অবিলম্বে হস্তগত করার জন্য সোজা খাড়া হয়ে উঠলেন। তারপরে কোটের জন্য, গলাবন্ধের জন্য, মোজার জন্য, দস্তানার জন্য একে একে বার ধরে শোক প্রকাশ করতে লাগলেন এবং সে রাতে যতক্ষণ পর্যন্ত না ফিরে গিয়ে নিজেদের ঘাটে পৌঁছতে পারলাম ততক্ষণ পর্যন্ত কেবল এই বলে আমাদের তিরস্কার করতে লাগলেন, কেন আমরা নির্বোধের মতো সেসব তার গা থেকে তাড়াতাড়ি খুলতে গিয়েছিলাম। না খুললে তো ধুলোবালি লেগে এমন করে মাটি হতে পারত না। আমরা খোট্টার দেশের লোক, আমরা চাষার সামিল, আমরা এসব কখনো চোখে দেখিনি। এই সমস্ত অবিশ্রাম বকতে গেলেন। যে দেহটাকে ইতিপূর্বে একটি ফোঁটা জলও লাগাতে তিনি ভয়ে সারা হচ্ছিলেন, জামা কাপড়ের শোকে সেই দেহটাকেও তিনি বিস্মিত হলেন। রাত্রি 2টোর পর আমাদের ডিঙি এসে ঘাটে ভিড়ল। আমার যে র্যাপারখানির বিকট গন্ধে কলকাতার বাবু ইতিপূর্বে মূর্ছিত হচ্ছিলেন, সেইখানেই গায়ে দিয়ে তারই অবিশ্রাম নিন্দা করতে করতে পা মুছতেও ঘৃণা হয় তা বারবার শোনাতে ইন্দ্রখানি পরিধান করে তিনি সে যাত্রা আত্মরক্ষা করে বাড়ি গেলেন। যাই হোক, তিনি যে দয়া করে ব্যাঘ্র কবলিত না হয়ে সশরীরে প্রত্যাবর্তন করেছিলেন তার এই অনুগ্রহের আনন্দেই আমরা পরিপূর্ণ হয়ে গিয়েছিলাম।
এত উপদ্রব অত্যাচার হাসি মুখে সহ্য করে আজ নৌকো চড়ার পরিসমাপ্তি করে এই দুর্জন শীতের রাত্রে কোচার খুঁট মাত্র অবলম্বন করে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরে গেলাম।